হজ পালন করে দেশে ফিরেই রাজনীতির মাঠে এক বিশাল চমক দেখালেন সাদিক কায়েম। হজ থেকে ফিরে আসার প্রথম দিনেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আক্ষরিক অর্থেই ধুয়ে দিয়েছেন ছাত্রনেতা সাদিক কায়েম। তিনি একেবারে স্পষ্ট ভাষায় কোনো রাগঢাক না করে সরাসরি বলে দিয়েছেন যে সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো দূরের কথা, সাধারণ একজন এমপি হওয়ারও যোগ্যতা নেই। অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। তিনি বাংলাদেশে কোনো কেন হঠাৎ করেই দেশে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা নিয়ে এমন সরাসরি প্রশ্ন তুললেন সাদিক কায়েম। খবরের একেবারে কেন্দ্রবিন্দু হল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং তার জবাবে সাদিক কায়েমের মোক্ষম এবং পাল্টা একটি আঘাত। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গণভোট নিয়ে একটি অদ্ভুত মন্তব্য করেছিলেন। তিনি গণভোটের 4টা প্রশ্ন নিয়ে এক ধরনের মশকরা করে বলেছিলেন যে এই প্রশ্নগুলো নাকি বুঝতে ওনার অনেক সময় লেগেছে। সাদিক কায়েম হজ থেকে ফিরে এসেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার উপর ডাইরেক্ট হিট করেছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং লজিক্যাল ভাষায় বলেছেন, সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি উনার বুঝতে অনেক সময় লেগেছে। উনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না। উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ারই যোগ্য না, এমনকি এমপি হওয়ারও যোগ্য না। কেন সাদিক কায়েম এই কথাটি বললেন? বিষয়টা একদম পানির মতো পরিষ্কার। সাদিক কায়েম উদাহরণ দিয়ে বলেছেন, বাংলাদেশের একজন সাধারণ কৃষককে গিয়ে জিজ্ঞেস করেন, সে ঠিকই এই গণভোটের 4টা প্রশ্ন বুঝেছে। ওই সাধারণ কৃষকও জানে যে সে রাষ্ট্র সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সে 72-এর ওই স্বৈরাচারী সংবিধানের পরিবর্তন চায়। সবচেয়ে বড় কথা, গ্রামের ওই কৃষকও খুব ভালোভাবে বোঝে যে সে দেশে আর কোনোদিন আয়নাঘর চায় না এবং বিগত আমিলের মতো কোনো অবৈধ ভোট ডাকাতির নির্বাচন চায় না। এখন সাদিক কায়েমের পয়েন্ট হলো, দেশের একজন সাধারণ অশিক্ষিত বা অর্ধশিক্ষিত কৃষক যেই বিষয়টা এত সহজ করে বুঝে গেল, সেই বিষয়টা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বুঝতে কেন এত সময় লাগছে? সাদিক কায়েম পরিষ্কার বলেছেন, একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান করছে? তাদের চোখ থাকার পরেও আমাদের কাছে মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরেও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু বুঝেও স্রেফ ক্ষমতা ধরে রাখার জন্য এবং সংস্কারকে আটকানোর জন্য না বোঝার ভান ধরছেন, যা একজন মন্ত্রীর পদে বসে চরম এক দায়িত্বহীনতার প্রমাণ বলেই সাদিক কায়েম মনে করছেন। সাদিক কায়েম তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি চরম খোরা যুক্তির কড়া জবাব দিয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইন এবং কানুন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার জবাবে সাদিক কায়েম যে যুক্তিটা দিয়েছেন তা আক্ষরিক অর্থেই যে কোনো মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন যে এই আইন এবং কানুন দিয়ে জুলাই বিপ্লব হয় নাই, এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। একবার ভেবে দেখুন তো, স্বরাষ্ট্রমন্ত্রী আজ যে 72-এর সংবিধান এবং আইনের দোহাই দিচ্ছেন, সেই আইন তো গত 16 বছর ধরে এই দেশেই ছিল। সেই আইন কি দেশের মানুষকে রক্ষা করতে পেরেছিল? সাদিক কায়েম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, গত 16 বছর ধরে আমরা যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছি, ওই 72-এর সংবিধানই কিন্তু দেশে গুম, খুন এবং আয়নাঘরের বৈধতা দিয়েছিল। ওই সংবিধানই বিচার বহির্ভূত ঘটনাগুলোর বৈধতা দিয়েছিল। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপর, ইসলামী ছাত্র শিবিরের উপর অমানসিক নির্যাতনের বৈধতা কিন্তু ওই আইনই দিয়েছিল। তাহলে যে আইন স্বৈরাচারকে টিকিয়ে রাখে, যে আইন মানুষকে গুম করার সুযোগ দেয়, সেই পচা আইনের দোহাই দিয়ে এখন সংস্কারকে ঠেকানোর চেষ্টা করাটা কি চরম বেইমানি নয়? সাদিক কায়েম স্পষ্ট করে দিয়েছেন যে 5 আগস্টের বিপ্লব কোনো আইনের বই পড়ে হয়নি। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 400 ভাই বোন চিরতরে পঙ্গু হয়েছে স্রেফ দেশের প্রতি আবেগ এবং ভালোবাসার কারণে। তাই আজ ক্ষমতায় বসে সেই আবেগকে তুচ্ছতাচ্ছিল্য করে আইনের দোহাই দেওয়াটা বিপ্লবের শহীদদের সাথে চরম বেইমানি। সাদিক কায়েম তার এই বক্তব্যের বর্তমান ক্ষমতাসীন দলের চরম লেভেলের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের মুখোশও খুলে দিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, 5 আগস্টের আগে এই দলগুলোই রাষ্ট্র সংস্কারের কথা বলতো,
তারা নিজেরা বসে ৩১ দফা দিয়েছিল। সেই ৩১ দফার প্রথম দফাতেই তারা বলেছিল যে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, বিচার বিভাগের স্বাধীনতা দিবে। শুধু তাই নয়, সাদিক কায়েম অত্যন্ত শক্ত একটি পয়েন্ট সামনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, আপনাদের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও গণভোটের হ্যাঁ এর পক্ষে বলেছেন। অর্থাৎ যে দলের খোদ প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, হ্যাঁ ভোট চেয়েছেন, আজ ক্ষমতায় বসার পর সেই দলের নেতারাই আবার সেই গণভোট এবং সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সাদিক কায়েম অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, কিন্তু আমরা তাদের সেই প্রতারণার রাজনীতি, সেই প্রবঞ্চনার রাজনীতি, সেই ছলনাচতুরির রাজনীতি আবারও দেখতে পাচ্ছি। অর্থাৎ সরকার মনে করছে তারা খুব চালাকি করে সংবিধান সংস্কারের দাবিটা ধামাচাপা দিয়ে দিবে। কিন্তু সাদিক কায়েম বুঝিয়ে দিয়েছেন যে তরুণ প্রজন্ম বোকা নয়, তারা এই ছলচাতুরি ধরে ফেলেছে এবং এর হিসেব তারা ঠিক কড়াই গণ্ডায় বুঝিয়ে নেবে। সাদিক কায়েম বারবার একটি বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তা হলো নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা। জুলাই বিপ্লবের মূল লক্ষ্য শুধু একজন স্বৈরাচারকে দেশ ছাড়া করা ছিল না, মূল লক্ষ্য ছিল পুরো রাষ্ট্র কাঠামোকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। আর এই রাষ্ট্র সংস্কারের পক্ষেই কিন্তু দেশের ৭০% মানুষ গণভোটে রায় দিয়েছে। সাদিক কায়েম সরকারকে স্মরণ করিয়ে দেন যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, 11টি কমিশনের সুপারিশ নেওয়া হয়েছে, সব রাজনৈতিক দল মতামত দিয়েছে এবং তার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এই পচা সিস্টেম আর চায় না। এখন সরকার যদি এই ৭০% মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে আবার সেই পুরনো ফেসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, তবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। বক্তব্যের একদম শেষ পর্যায়ে এসে সাদিক কায়েম বর্তমান সরকারকে এমন এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন যা শুনলে যে কোনো ক্ষমতাবান মানুষেরই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার কথা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকারকে সরাসরি উদ্দেশ্য করে বলেছেন, দাম্ভিকতা দেখাবেন না, অহংকার পতনের কারণ। তিনি সরকারকে মনে করিয়ে দেন যে গত 16 বছর ধরে যে তরুণ প্রজন্ম রাজনীতি থেকে দূরে ছিল, সেই জেনারেশন এখন রাষ্ট্র নিয়ে ভাবছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এই বিপ্লবে অংশ নিয়েছে। আর এই সচেতন জেনারেশনকে আর কখনোই বোকা বানানো যাবে না। সাদিক কায়েম অত্যন্ত বজ্রকণ্ঠে ঘোষণা দেন, এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই রাষ্ট্র বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত থামবে না। প্রয়োজনে যদি আবার জুলাই নামিয়ে আনতে হয়, তারা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত আছে। দর্শক, কথাটা একটু ভালো করে খেয়াল করুন, আবার জুলাই নামিয়ে আনা এর মানে হলো সরকার যদি মানুষের দাবি না মেনে টালমাহানা করে, তবে যেভাবে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর স্বৈরাচারীকে রাজপথ থেকে এই তরুণরা ক্ষমতাচ্যুত করেছিল, ঠিক একইভাবেই বর্তমান সরকারেরও গদি থেকে টেনে নামাতে তারা 1 সেকেন্ডও দ্বিধা করবে না। জুলাই বিপ্লব কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটি ছিল রাষ্ট্রের খোলনচলে বদলে দেওয়ার এক গণবিস্ফোরণ। আর সাদিক কায়েম পরিষ্কার করে দিয়েছেন যে জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিস্ফোরণের আগুন নিভবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হজ থেকে ফিরে সাদিক কায়েমের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই সরাসরি হুঁশিয়ারি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিএনপি যদি সত্যি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে দেশে শেষ পর্যন্ত কি ঘটতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা ক্যাম্পেইন করেছি এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল, সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে। ওনার বুঝতে যদি অনেক সময় লাগে, তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না।